বীরপুর নামক কোনো একটি গ্রামে রিধিমা তার মা সুমিত্রার সঙ্গে বসবাস করত। রিধিমা ছোট্টবেলা থেকেই দেখতে অনেক সুন্দর ছিল। তার মিষ্টি চেহারা আর সুন্দর মন মুহূর্তেই সবার মন কেড়ে নিত। কিন্তু দুর্ভাগ্যবশত তার বয়স যখন 5 বছর ছিল তখনই একটি অ্যাক্সিডেন্টে তার বাবার মৃত্যু হয়। আর তখন থেকেই তাদের বাড়ির আর্থিক অবস্থা খারাপ হতে থাকে। তাদের বাড়িতে ইনকাম করার মতো কেউ ছিল না। সুমিত্রাও পড়ালেখা জানতো না, আর এর কারণে সে গ্রামের জমিদারের বাড়িতে কাজ করত। আর তাতে তার খুব অল্প টাকা ইনকাম হতো এবং খুব কষ্ট করেই নিজের সংসার চালাতো। বাবার অবর্তমানেও সুমিত্রা তার মেয়েকে বাবার অভাব কোনোদিনও বুঝতে দেয়নি। সে তার মেয়েকে গ্রামের সব থেকে ভালো একটি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। মা, এ দেখো, আমি পুরো স্কুলে টপ হয়েছি। তোমাকে অনেক অনেক শুভকামনা মা, সামনে এগিয়ে যাও। মা, আমি আমার রেজাল্টের কথা গ্রামের সবাইকে বলে আসি। রিধিমার চঞ্চলতা এবং ভালো স্বভাবের কারণে গ্রামের সবাই তাকে ভালোবাসতো। সেই গ্রামেই জমিদারের মেয়ে বসবাস করত, যার নাম ছিল টিনা। টিনা ছিল বদমেজাজি একটি মেয়ে। সে ভীষণ দুষ্টু এবং রাগী ছিল। সে গরিব লোকদের নিজের বাড়ির কাজের লোকের থেকে বেশি কিছু ভাবত না। খুশিতে আত্মহারা রিধিমা দৌড়াতে দৌড়াতে আসছিল। হঠাৎ করেই সে টিনার সঙ্গে ধাক্কা খায়। টিনা তাকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। ইডিয়েট, দেখে শুনে চলতে পারিস না? আমার কাপড়টাই নষ্ট করে দিল, অপদার্থ কোথাকার। সরি মেম সাহেব, আমি জেনে বুঝে আপনাকে ধাক্কা দেইনি। এটা বলে উদাস হয়ে রিধিমা সেইখান থেকে চলে যায়। অপরদিকে পরের দিন রিধিমার মা সুমিত্রা রিধিমাকে বলে, রিধিমা, মালকিনের মেয়ের জন্মদিন আজকে, অনেক লোক আসবে, অনেক কাজ আছে। তুই যদি আমার সাথে যেতি তাহলে আমার একটু সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি স্কুল ছুটি হতেই বাংলোতে পৌঁছে যাব। রিধিমা স্কুলে যাচ্ছিল। হঠাৎ করেই সে শুনতে পায় যে পাশেই নদী থেকে কারোর চিৎকারের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। বাঁচাও, কে আছো, বাঁচাও। এমন চিৎকার শুনে রিধিমা সেইখানেই নিজের ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দেয় এবং সেই যুবককে বাঁচিয়ে নদীর বাইরে বের করে নিয়ে আসে। আরে, এ তো অজ্ঞান হয়ে গেছে। মনে হচ্ছে গভীর পানি যাওয়ার কারণে এর পেটে পানি চলে গেছে। আমি এক্ষুনি এর পেট থেকে পানি বের করার ব্যবস্থা করছি। রিধিমা সেই যুবকের জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং সে সফল হয়। সেই যুবক কিছুক্ষণের মধ্যেই জেগে ওঠে। আরে, আমি কি মরে গেছি? আরে, এখনো তো আমার বিয়েই হয়নি। হে আল্লাহ, এত তাড়াতাড়ি তুমি আমাকে কেন তুলে নিলে? আরে আরে, তুমি মরনি, তুমি এখনো জীবিত। এখন কান্না বন্ধ করো। ও সত্যি? উফ, বেঁচে গেলাম। তোমাকে দেখে এক পলকের জন্য আমার মনে হয়েছিল আমি সত্যিই মরে গেছি। আর মনে হচ্ছিল কোনো একটি অপ্সরার কোলে শুয়ে শুয়ে আমি স্বর্গে ঘুমাচ্ছি। কত সুন্দর দেখতে তুমি। খোদা তোমাকে খুব যত্ন করেই বানিয়েছে। ব্যাস, অনেক হয়েছে। বকবক বন্ধ করো আর যাও এখান থেকে, নয়তো আবারও এই নদীতেই ধাক্কা দিব কিন্তু। তোমার হাতে মৃত্যু আমি হাসি মুখে কবুল করব। তোমাকে ভালোবেসে ফেলেছি আমি। আই লাভ ইউ। যা, পাগল কোথাকার। এরপর রিধিমা সেইখান থেকে বাড়িতে চলে যায়। পরের মুহূর্তেই মালকিনের বাড়িতে চলে যায়। মালকিনের বাড়িতে অনেক বড় করে অনুষ্ঠান উদযাপন করা হচ্ছিল। সেখানে সব খাবার রিধিমা এবং তার মা দুইজন মিলে তৈরি করেছিল। মেহমানও আসছিল। রিধিমা সবার মাঝে খাবার বিতরণ করছিল। তখন সে লক্ষ্য করে সেই যুবক পার্টিতে ঘোরাফেরা করছে, যাকে সে সেই নদীর পানি থেকে বাঁচিয়েছিল। হে আল্লাহ, এই ছেলেটি তো আমার পেছে আঠার মতো লেগে আছে। এখন কি করব আমি? রিধিমা টিনাকে খাবার সার্ভ করছিল, কিন্তু রিধিমার নজর ছিল সেই যুবকের ওপর। হঠাৎ করেই ভুল করে তার হাত থেকে খাবার টিনার ড্রেসে পড়ে যায়। আরে অশিক্ষিত মূর্খ, কেউ এটা কি করলি তুই? আমার ড্রেস নষ্ট করে দিলি, তোকে ছাড়বো না আমি। টিনা ম্যাম সাহেব, দয়া করে আমার মেয়েকে ক্ষমা করে দিবেন। ও ভুল করে এমনটা করে ফেলেছে। ড্রেসটা আমাকে দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। খবরদার, আমাকে স্পর্শ করার চেষ্টাও করবে না, দূরে থাকো। আমি গরিব লোকদের ঘৃণা করি। আর তখনই রিধিমা টিনাকে অনেক জোরে একটি থাপ্পড় মারে। তোমার সাহস কিভাবে হলো আমার মাকে ধাক্কা দেওয়ার? মানলাম তুমি বড় লোক, সেটা তোমার জন্য, কিন্তু আমাদের মতো গরিবদের মান সম্মান নিয়ে তুমি খেলতে পারো না, বুঝলে? মা, এখন চলো এখান থেকে। এরপর থেকে এমন অহংকারী মানুষের বাড়িতে কাজ করার কোনো প্রয়োজন নেই। রিধিমা তার মাকে নিয়ে সেইখান থেকে চলে যায়। এরপর একদিন রিধিমা হতাশ হয়ে পাশের একটি বাগানে বসেছিল। ঠিক সেই সময় সেই যুবক সেখানে আসে এবং রিধিমাকে বলে, হাই অপ্সরা, কি করছো তুমি এখানে? তোমার প্রতিবাদ সত্যি প্রশংসা করার মতো। বাই দ্য ওয়ে, আমি লন্ডন থেকে এসেছি আর আমার নাম রোহান। তোমার নাম কি? আমি এখানে এসেছিলাম আমার বিজনেসের কারণে, কিন্তু তোমাকে দেখার পর থেকে চোখে আর কিছু দেখছি না।
আমার তোমাকে সত্যি অনেক ভালো লাগে আর আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, কোনো বিষয় নিয়ে চিন্তা করো না, আমি আমার বাবা মাকে সব কিছু বলেছি। আগামী সপ্তাহে এসেই আমার বাবা মা আমাদের বিয়ে দিয়ে দিবে। রাহুল ছিল ভালো মনের একজন ছেলে, তাই রিধিমাও তার কথাতে রাজি হয়ে যায়। এদিকে টিনা তার মাকে বলে, মা, সকাল সকাল রাহুল কোথায় চলে গেল? লন্ডন থেকে আসার পর আমার সাথে তো 1 মিনিটও কাটায়নি। তোর যখন রাহুলকে এতই পছন্দ তখন আসতে দে আজকে ওকে। ওর বাবা মার সঙ্গে কথা বলে তোর সঙ্গে ওর বিয়ের ব্যবস্থা করছি, তারপর সারা জীবন নিজের আঁচলে বেঁধে রাখিস। এইটা শুনে টিনা লজ্জিত হয়। ঠিক সেই সময় রোহান চলে আসে। হে হোয়াটসঅ্যাপ, কি কথা হচ্ছে দুই মামির মধ্যে? রাহুল, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আমার। আচ্ছা, তাই নাকি? আমারও তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে। আমি জানি যে তুমি কি বলতে চাও। আচ্ছা বলো, কি বলতে চাও তুমি? টিনা, আমি এই গ্রামে আসতেই এই গ্রামের প্রতি আমার ভালো লাগার সৃষ্টি হয়ে গেছে, আর এই গ্রাম ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করছে না। তো কে বলেছে যে আমি তোমাকে এখান থেকে যেতে দেব? টিনা, রিধিমাকে আমার ভালো লাগে, আর আগামী সপ্তাহতেই আমি ওকে বিয়ে করতে চাই। এটা শুনে তোমার হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু ও গরিব, এতে আমার কিচ্ছু যায় আসে না। ও তো লাখে একটা, এত সুন্দর দেখতে, পুরো অপ্সরার মতো। লাখে একটা হয়, এত সুন্দর কথা বলেও। এটা শুনে যেন টিনার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। সে প্রচন্ড রেগে সেইখান থেকে চলে যায়। এই রিধিমার বাচ্চাকে আমি ছাড়বো না। রাহুল যদি আমার না হয় তাহলে আর কারো না। রিধিমার নিজের রূপ নিয়ে খুব অহংকার, তাই না? ওকে যদি আমি শেষ না করেছি তাহলে আমার নামও টিনা না। ওইদিকে রিধিমার বাড়িতে বিয়ের সকল প্রস্তুতি হয়ে গিয়েছিল। তখন টিনা রিধিমার বাড়িতে আসে এবং রিধিমাকে বলে, সরি রিধিমা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। রাহুল আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। ও তোমাকে সারা জীবন অনেক ভালো রাখবে। এই নাও, এই ফেস ওয়াশ নিজের মুখে ধুয়ে নাও, আর এটা লাগাতেই তোমার ফর্সা চেহারা আরও বেশি ফর্সা হয়ে যাবে, একদম চাঁদের মতো। থ্যাংক ইউ টিনা, তোমাকে এখানে দেখে আমার অনেক ভালো লাগছে। এসো, বসো। আর এই সবগুলোর কি দরকার ছিল? প্রয়োজন ছিল রিধিমা। আমি চাই না যে আমার বন্ধুর হবু বউয়ের মধ্যে কোনো কিছুর কমতি থাকুক। এখন যাও, এই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসো। রিধিমা যখনই সেই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয় তখনই তার মুখ দেখতে কুৎসিত হয়ে যায়। টিনা, বলো আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে তোমাকে রিধিমা। রিধিমা শোনো, তোমাকে একটা কথা বলার আছে আমার, কিন্তু এখানে না, এখানে সবাই আছে। আমার সাথে বাইরে চলো তুমি। এরপর কথা জালে ফাঁসিয়ে টিনা রিধিমাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং রিধিমাকে বলে, রিধিমা, তুমি বাইকে বসো, আমি তোমাকে পুরো জায়গাটা ঘুরে দেখাতে চাই। বেশি দেরি লাগবে না। আর এরপর টিনা অনেক জোরে বাইক চালায়। বাইকটি বাতাসে ভাসিয়ে অনেক বড় একটি পাহাড়ের ওপর নিয়ে যায়। টিনা, আমার ভয় করছে, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? চলো বাড়িতে ফিরে চলো। মজা তো অনেক হবে, তোমার যে বিয়ে হতে চলেছে, কিন্তু আমি তোমাকে শ্বশুরবাড়ি যেতে দেব না। তোমাকে একদম উপরে পাঠানোর জন্য এইখানে নিয়ে এসেছি। কিন্তু টিনা, তুমি এমনটা কেন করছো? দেখো, যা করছো এগুলো ঠিক না। তুমি আমার সাথে এত বড় অন্যায় করতে পারো না। কেউ আছো? বাঁচাও, কেউ থাকলে বাঁচাও আমাকে। চিৎকার করো, আরো জোরে চিৎকার করো, কিন্তু এখানে থেকে তোমাকে বাঁচাতে কেউ আসবে না। এই পাহাড়ে আসার রাস্তা আছে ঠিকই, কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। তখন আকাশের উপর দিয়েই সুমাইয়া পরী নামের একজন পরী যাচ্ছিল। সে টিনাকে রিধিমাকে ধাক্কা মারতে দেখে নেয়। তখন সে বলে, দাঁড়াও টিনা, কি করছো তুমি? এটা ছেড়ে দাও ওকে, আর ওকে এখান থেকে যেতে দাও। মূর্খ পরী, হয়তো তুমি জানো না এই পাহাড়ে আসার রাস্তা আছে, কিন্তু যাওয়ার রাস্তা একটাই, আর সেটা মৃত্যু। আর ওকে এখন মরতে হবে, আমি মেরে ফেলবো ওকে। এটা বলার সঙ্গে সঙ্গে টিনা রিধিমার হাত ধরে সেই পাহাড় থেকে ঝাঁপ দেয়। এরপর পরী উড়ে এসে রিধিমার হাত ধরে এবং টিনাকে বলে, টিনা, এখনো সময় আছে, নিজের জিদ ছেড়ে দাও আর আমার কাছে হাত বাড়িয়ে দাও। আমি তোমাদের দুইজনকেই কথা দিচ্ছি, কারোর কিচ্ছু হতে দেব না আমি। না পরী, আর না। তুমি এখন চলে এসেছো, তাই হয়তো রিধিমাকে বাঁচিয়ে নেবে, তুমি আমাকেও বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু না, আমি আর বাঁচতে চাই না। কারণ আমি আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষকে অন্য কারো হয়ে যেতে দেখতে পারবো না। আজকে রিধিমা ওর ভালোবাসার মানুষকে পাবে, আর আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবো। আমি আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। আমার মৃত্যু অনিবার্য। রিধিমা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার চেহারা নষ্ট করে দিয়েছি। টিনা পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। রিধিমা কান্না করতে থাকে।
রিধিমা, যেটা হওয়া ছিল সেটা হয়ে গেছে। ভাগ্যকে কেউ পরিবর্তন করতে পারে না, এতে তোমার কোনো দোষ নেই। ওইখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু পরি, এই পাহাড় থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। তুমি তো উড়ে উড়ে চলে এসেছো ঠিকই, কিন্তু আমি কিভাবে যাব? এই নাও রিধিমা, এটা জাদুর ফেস পাউডার। এই পাউডারটি লাগাতেই তুমি দেখতে আবারও আগের মতো হয়ে যাবে। আর এই পাউডারটি হচ্ছে জাদুর উড়ন্ত পাউডার। এই পাউডারের উপর বসলে এটা তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। এরপর রিধিমা সেই ফেস পাউডারটি নিজের চেহারায় লাগিয়ে নেয় এবং সেই ফেস পাউডারের উপর বসে নিজের বাড়িতে পৌঁছে যায়। এরপর রাহুলের সঙ্গে তার বিয়ে হয়ে যায় এবং দুজনে মিলে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। এরপর রিধিমা মনে মনে পরীকে ধন্যবাদ জানায়। রৌনকপুর গ্রামে সোনা তার মা ও বোন মোনার সঙ্গে বাস করত। সোনার মা জানকি বাজারে ফল বিক্রি করত, আর এভাবেই তাদের সংসারের খরচ চলত। একবার জানকি ফল বিক্রি করে বাড়ি ফিরছিল। হঠাৎ করে রাস্তায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে গেল। জানকির মৃত্যুর পরে তার দুই মেয়ে এতিম হয়ে যায়। আপু, আপু, মা কোথায় গেল? মা আমাদের ছেড়ে কোথায় চলে গেল? বলো না আপু। মোনা, মা আর আমাদের সাথে দেখা করতে কোনো দিন আসবে না। মা তো ওপরে চলে গেছে। আপু, কেন মা আল্লাহর কাছে চলে গেল? ওখানে গিয়ে কি মায়ের আমাদের কথা মনে পড়ছে না? আমার তো খুব মনে পড়ছে মাকে। মোনা, এভাবে কাঁদতে নেই, শরীর খারাপ হয়ে যাবে। চলো, খাবার খাবে। এভাবে প্রায় কয়েকদিন কেটে গেল। সোনাদের বাড়িতে যা কিছু ছিল সব কিছুই আস্তে আস্তে শেষ হয়ে গেল। আপু, অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। মোনা, এখানে বসো, দেখি কি করা যায়। সোনার রান্নাঘরে সব কিছুর মধ্যে চেক করে দেখলো কোথাও কোনো দানা পানি নেই। এসব দেখে সোনার খুবই মন খারাপ হলো। সে বাহিরে আঙিনায় বসে চিন্তা করতে লাগলো। তখন তার চোখ পড়লো তাদের উঠোনে লাগানো একটি আঙ্গুর গাছের দিকে, যে গাছে অনেকগুলো থোকায় থোকায় আঙ্গুর ধরেছিল। সোনা ওই গাছ থেকে আঙ্গুর পেড়ে তার বোন মোনাকে খেতে দিল। আপু, এই আঙ্গুর তো অনেক রসালো আর মিষ্টি, কিন্তু আঙ্গুর খেয়ে কতদিন এভাবে চলবে? মোনা, বোন আমার, তুমি চিন্তা করো না, এখন আর তোমার কোনো জিনিসেরই কমতি হবে না। সেটা কি করে আপু? কেন মোনা, তুমিই তো বললে এই আঙ্গুর অনেক মিষ্টি আর রসালো। আমি এই আঙ্গুরগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। আঙ্গুর বিক্রি করে যে কয় টাকা হবে তা দিয়ে আমাদের দুজনের সংসার ভালো মতো চলে যাবে। আরে বাহ, কি সুন্দর আইডিয়া আপু, তুমি ঠিক বলেছ। কিন্তু আমিও তোমার সঙ্গে আঙ্গুর বিক্রি করতে বাজারে যাব, আমাকে কিন্তু তুমি নিষেধ করতে পারবে না। এভাবে সোনা ও মোনা দুই বোন মিলে আঙ্গুর বিক্রি করতে লাগলো বাজারে গিয়ে। তাদের আঙ্গুর ছিল অনেক রসালো ও সুস্বাদু, এজন্যই তাদের আঙ্গুর খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত। সোনা আর মোনা দুই বোনই ছিল অনেক দয়ালু। তাদের কাছে যে কয় টাকায় থাকতো তা দিয়েই তারা অভাবগ্রস্ত ও অসহায় মানুষদেরকে সাহায্য করত। একদিন সোনা ও মোনা বাজারে আঙ্গুর বিক্রি করছিল। হঠাৎ করে তাদের দিকে চোখ পড়ল এক দুষ্ট কালো পরী। দুষ্ট কালো পরী তাদের কাছে গেল আর সোনা মোনাকে বলল, আঙ্গুরগুলো তো দেখতে অনেক লোভনীয়। এই মেয়েরা, তোমাদের এই আঙ্গুর কি টাটকা নাকি? হ্যাঁ, একদম টাটকা। তাহলে সব আঙ্গুর আমাকে দিয়ে দে। যদি এই আঙ্গুর টক হয় তাহলে দেখবি মজা, আমি তোদেরকে কি করি। ঠিক আছে পরি, আপনি সব আঙ্গুর নিয়ে যান, খুব বেশি টাকা দিতে হবে না। কি কি বললি? আমার কাছ থেকে টাকা? এত বড় স্পর্ধা! দে, তাড়াতাড়ি সব আঙ্গুর আমাকে দিয়ে দে, আর একটু কথা কবি না। যদি বেশি কথা বলিস না তাহলে এমন শিক্ষা দেব সারা জীবন তোদেরকে ধুকতে হবে। এ কথা বলে কালো দুষ্ট ডাইনি পরী তাদের সমস্ত আঙ্গুর নিয়ে চলে গেল। সোনা ও মোনা দুষ্ট ডাইনি পরীর ভয়ে কিছুই বলল না। তারা মন খারাপ করে বাড়ির দিকে ফিরে আসছিল। আপু, আজকে তো আমাদের একটি টাকাও বিক্রি হলো না, আজ আমরা কি খাবো? চিন্তা করো না মোনা, আজকে একটা দিন না হয় আমরা আঙ্গুর খেয়েই কাটিয়ে দেব। কাল থেকে আবারও আঙ্গুর বিক্রি করব, তাহলে আমাদের টাকা হবে। ওদিকে কালো দুষ্ট ডাইনি পরী তার বাসায় গিয়ে আঙ্গুরগুলো খেতে আরম্ভ করলো। আঙ্গুরগুলো এতই সুমিষ্টি ছিল যে খেতে খেতে সে একবারে বসে সবগুলো খেয়ে ফেললো।
পরের দিন হতে না হতে কালো পরীর শরীর অনেক বেশি খারাপ হয়ে গেল। সে বমি করতে আরম্ভ করলো। মনে হয় কাল ওই দুষ্ট মেয়েদের আঙ্গুর খেয়ে আমার শরীরের এই অবস্থা হয়েছে। আমি ওদেরকে এমন শিক্ষা দেব যে সারা জীবন ধরে মনে রাখবে। এ কথা বলে কালো দুষ্টু পরী সোনা ও মোনাকে খুঁজতে খুঁজতে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। মোনা তাদের বাড়িতে সেই দুষ্টু পরীকে দেখে খুবই ভয় পেয়ে গেল। কি হয়েছে পরিজি, সকাল সকাল আপনি আমাদের বাড়িতে? এই দুষ্ট মেয়ে, কি ভেবেছিস আমি তোদের ধরতে পারবো না? কালকে সুস্বাদু আঙ্গুর বলে আমাকে বিষাক্ত আঙ্গুর দিয়েছিলি, সেটা খেয়ে আমি অনেক অসুস্থ হয়েছি। তাই আজকে এসেছি তোদের সঙ্গে বোঝাপড়া করতে। এটা কেমন কথা বলছেন পরিজি? আমরা তো প্রতিদিনই এই আঙ্গুর বাজারে বিক্রি করি, সবাই তো কিনে খায়, কিন্তু আজ পর্যন্ত কারো কিছুই হয়নি। আমার মনে হচ্ছে আপনার এটা আমাদের আঙ্গুরের কারণে নয়, আপনি অন্য কোনো উল্টাসিধা খেয়ে ফেলেছিলেন, এই জন্যই আপনার পেটের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সোনা কালো পরীকে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কালো পরী কিচ্ছু শুনল না। সে তার জাদুর লাঠি বের করে ঘোরালো, সঙ্গে সঙ্গে সোনা অন্ধ হয়ে গেল। আরে রে, এটা আপনি কি করলেন? আমি তো চোখে দেখতে পাচ্ছি না। কি এই দুষ্ট পরী, এটা তুমি আমার বোনের কি করেছো? আমি তোকে ছাড়বো না। এ কথা বলে মোনা যখনই কালো পরীকে ধাক্কা দিতে গেল, ঠিক তখনই কালো পরী মোনাকেও অন্ধ করে দিল। এটা এটা কি করলেন? এটা আপনি কি করলেন আমাদের দুই বোনের সঙ্গে? তোদের দুই বোনের এটাই হলো উপযুক্ত শাস্তি। এখন তোরা দুইজনেই অন্ধ হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি। এ কথা বলে দুষ্ট কালো পরী সেখান থেকে চলে গেল। ওই দিনের পর থেকেই তারা দুই বোন আর বাহিরেও বের হতে পারে না, কারণ তারা চোখে দেখতে পায় না। তারা অত্যন্ত অসহায় হয়ে পড়ে। এভাবেই 2 দিন পার হয়ে গেল। আপু, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। মোনা, তুই চিন্তা করিস না, আমি আছি না। আমার হাত ধর, চল বাইরে চল। এখানে এভাবে বসে থাকলে কে সাহায্য করবে? বাইরে গেলে নিশ্চয় কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। এরপর দুই বোন একজন আরেকজনের হাত ধরে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলো। অনেক কষ্ট করে দুইজন হাঁটতে হাঁটতে একদম পাহাড়ের ওপরে গিয়ে কিনারে চলে গেল। যখনই তারা পড়ে যাওয়ার উপক্রম হলো, তখনই সেখান দিয়ে যাচ্ছিল একজন রানীপরী। রানীপরী তাদেরকে দেখে ফেললো। আরে মনে হচ্ছে এই দুই বোন, এরা অন্ধ, এরা চোখে দেখতে পায় না। ওদের সাহায্য করা উচিত, নইলে ওরা দুইজন এই পাহাড় থেকে পড়ে মরে যাবে। এ কথা বলে রানীপরী তাদের কাছে গেল ও তাদের দুই বোনকে রক্ষা করলো। সোনা ও মোনা কিছুই বুঝতে পারলো না যে তাদের সাথে শেষ পর্যন্ত কি হলো। অবশেষে ভয়ে ভয়ে তারা বলল, কে কে আপনি? বেটা, আমি হলাম রানীপরী। তোমরা তো এক্ষুনি পড়ে যাচ্ছিলে পাহাড় থেকে। এভাবে অন্ধ অবস্থায় কেন একা একা ঘর থেকে বের হয়েছো? এভাবে বের হওয়া তোমাদের উচিত না। ভাগ্যিস আমি দেখতে পেয়েছি, এজন্যই তোমাদের দুই বোনের জীবন বেঁচে গেল। রানীপরী, এই পৃথিবীতে আমাদের কেউ নেই। এরপর সোনা ও মোনা তাদের জীবনের সকল কথা রানীপরীর কাছে খুলে বলল। সব শুনে রানীপরী বলল, উফ, ভেরি স্যাড। তোমাদের সঙ্গে অনেক খারাপ হয়েছে। আমি বুঝতে পারছি যে তোমাদের সঙ্গে এরূপটা কে করেছে, ওই দুষ্ট কালো পরী। ওকে ওর খারাপ কাজের জন্য পুরো রাজ্য থেকে আমরা বের করে দিয়েছিলাম। মনে হচ্ছে এতে ওর শিক্ষা হয়নি, ওর আরো বেশি শিক্ষার দরকার। তোমরা চিন্তা করো না বেটারা, আমি তোমাদের সব ঠিক করে দেব। এ কথা বলে রানীপরী যখনই তার জাদু লাঠি ঘোরালো, সঙ্গে সঙ্গে সোনা ও মোনা তাদের দুইজনেরই দৃষ্টিশক্তি ফিরে আসলো। তারা দুইজন চোখ ফিরে পেয়ে অত্যন্ত খুশি হলো। এরপর সোনা ও মোনার সঙ্গে রানীপরী চলে গেল তাদের বাড়িতে। সেখানে গিয়ে তাদের উঠানে যে আঙ্গুর গাছ ছিল, সেই আঙ্গুরের একটি থোকায় জাদু শক্তি প্রয়োগ করলো। আর দেখতে দেখতে তাদের আঙ্গুরের গাছে অনেক বড় একটি আঙ্গুরের ঘর প্রকট হয়ে গেল। এটা দেখে সোনা ও মোনা খুবই আশ্চর্য হয়ে গেল, আর পরীকে বলল, রানীপরীজি, এ কি এত বিশাল বড় আঙ্গুর? এরকমটা তো আমরা জীবনে কখনো দেখিনি। কিন্তু এই আঙ্গুরকে দেখে মনে হচ্ছে এটা কোনো আঙ্গুরের ঘর হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা একদম ঠিক বলেছো। এটা হলো আঙ্গুরের ঘর, এটা কোনো সাধারণ ঘর নয়। এই ঘর হলো জাদুর আঙ্গুরের ঘর। আজ থেকে এই আঙ্গুরের ঘরের মধ্যে তোমরা দুই বোন থাকবে। এই আঙ্গুরের ঘরের মধ্যে গিয়ে তোমরা যা চাইবে তা এমনিতেই কাছে পেয়ে যাবে।
রানীপুরি, আপনি সত্যি বলছেন? আজ থেকে এই আঙ্গুরের ঘর আমাদের? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে এই আঙ্গুরের ঘর তোমাদের দুই বোনের। তোমরা যা খুশি এই আঙ্গুরের ঘরের কাছ থেকে চেয়ে নিতে পারো। এই আঙ্গুরের ঘর তোমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। তোমরা যা খুশি তাই করতে পারবে। এখন নিশ্চিন্তে তোমরা এই জাদুর আঙ্গুরের ঘরের মধ্যে যেতে পারো। যখন ওই দুষ্ট কালো পরী তোমাদের এই জাদুর আঙ্গুরের ঘর সম্পর্কে জানতে পারবে, তখন নিশ্চয় সে তোমাদের কাছে আসবে। আর যখনই কালো পরী এখানে আসবে, তোমাদের এই জাদুর আঙ্গুরের ঘর তাকে উচিত শিক্ষা দেবে। এখন আর কালো পরী তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর তারা দুই বোন রানীপরীকে ধন্যবাদ জানিয়ে জাদুর আঙ্গুরের ঘরের মধ্যে প্রবেশ করলো। এর কিছুদিনের মধ্যেই কালোপরী জেনে ফেলল তাদের জাদুর আঙ্গুরের ঘর সম্পর্কে। তখন সে বলল, রানীপুরী তাহলে তাদের জাদুর আঙ্গুরের ঘর বানিয়ে দিয়েছে। আমি ওদের দুইজনকে মেরে জাদুর আঙ্গুরের ঘর দখল করব। এরপর রানীপুরী বুঝতে পারবে আমাকে পরিরাজ্য থেকে বের করে দেওয়ার কি পরিণাম। এ কথা বলে দুষ্ট কালোপরী চলে গেল জাদুর আঙ্গুরের ঘরের কাছে। যখনই সে জাদুর আঙ্গুরের ঘরের মধ্যে প্রবেশ করতে চাইল, ঠিক তখনই জাদুর আঙ্গুরের ঘরের মধ্যে থেকে আগুনের গোলা প্রকট হয়ে দুষ্ট কালো পরীর গায়ে লেগে গেল। এতে দুষ্ট পরীর সেখানে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এভাবেই দুষ্ট কালো পরী তার কুকর্মের শাস্তি পেয়ে গেল। এরপর থেকে সোনা ও মোনা তাদের জাদুর আঙ্গুরের ঘরের মধ্যে বাকিটা জীবন হাসি খুশিতে কাটাতে লাগলো।